আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে অতি সম্প্রতি একটি আলোচিত বিষয়, যেটি নিয়ে প্রচণ্ড আলোচনা হচ্ছে এবং আরও বেশি আলোচনা হওয়া উচিত। রাজনীতির যে কলঙ্ক, কূটনীতির যে কলঙ্ক, কিভাবে পেছন থেকে ছুরি মারা হয় রাজনীতিতে, কিভাবে বিভ্রান্ত করা হয় এবং কিভাবে আমরা দিনের আলোতে যা দেখি সেটি রাতের অন্ধকারে পাল্টে যায়। এরকম একটি ঘটনা অতি সম্প্রতি ঘটেছে। সেটি কি? সেটি হলো যে ভারত এবং আমেরিকা, এই দুটো রাষ্ট্র যুগপৎভাবে বিএনপিকে নির্বাচনে যাওয়ার জন্য, লাস্টের যে ডামি নির্বাচন হলো, যাওয়ার জন্য তারা বলেছিল, চাপ প্রয়োগ করেছিল, দালালি করেছিল, প্রেশার দিয়েছিল এবং বিএনপির সেন্ট্রাল কমান্ড, বিশেষ করে জনাব তারেক রহমান, তার দৃঢ়তার জন্য এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। এটা হলো মূল খবর। খবরের আরেকটি পার্ট, দ্বিতীয় পার্ট, সেটা হলো শীর্ষ নেতাদেরকে জেলখানায় ঢুকিয়ে সেখানে এই নির্বাচনে বিএনপিকে আনার জন্য তাদেরকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে, প্রলোভন দেওয়া হয়েছে, চাপ তাপ যা কিছু করা দরকার সব কিছু করা হয়েছে। এবং এই প্রলোভনে পড়ে ব্যারিস্টার শাহজাহান ওমর জেল থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগে যোগদান করলেন। হি ইজ এ ভেরি স্মার্ট ফেলো। তিনি যদি শমশের মুবিন চৌধুরী সাহেবের মতো বা অন্য বিএনএম কিংবা আরও যে সকল খুচরা পার্টি হয়েছিল তাদের মতো ভুল করতেন, তিনিও শেষ হয়ে যেতেন। যা হোক, জেলখানাতে যারা নেতা ছিলেন তাদের উপর এরকম তাপচাপ হবে, এটা স্বাভাবিক, সব আমলে হয়েছে, এটা নিয়ে আমরা মনে কিছু করি না। কিন্তু যেটি পিলে চমকানো খবর, সেটি হলো জেলখানার মধ্যে বা জেলের অভ্যন্তরে কূটনীতিবিদদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক নিয়ে একটি, আমি বলবো, গুজব বা খবর, যাই বলেন না কেন, এটি হয়েছে। বোঝার চেষ্টা করেন যে ভারতের কোনো রাষ্ট্রদূত, আমেরিকার কোনো রাষ্ট্রদূত যদি জেলখানা থেকে মির্জা ফখরুল সাহেবের সঙ্গে দেখা করে তাকে বলে থাকেন যে আপনার নির্বাচনে যান, তাহলে এটা বেঈমানি, মুনাফিকি এবং কূটনীতির যে ভ্রষ্টাচার, এটি কতটা নিম্ন পর্যায়ে যেতে পারে তা কল্পনাই করা যায় না। পুরো 2023 সনের একেবারে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা যেটা দেখেছি সেটা হলো আমেরিকার দেবতা, এবং সেই দেবতার যে দেবদূত, তিনি হলেন মিস্টার পিটার ডি হাস। আমরা যেটা বোঝার চেষ্টা করেছি, মিস্টার পিটার ডি হাস এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্ত চেষ্টা চালাচ্ছেন এবং আমরা অকাতরে নির্বিশেষে এই মানুষটিকে বিশ্বাস করেছি। এবং আমেরিকা প্রায় প্রতিদিন সংবাদ সম্মেলন করে বলার চেষ্টা করেছে যে তারা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে না, ভারতের কথা শুনবে না। বাংলাদেশে আমেরিকার স্বার্থ অভিন্ন নয়, ভিন্ন, মানে ভারতের এবং আমেরিকার যে স্বার্থ এটি ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন, লক্ষ্য ভিন্ন। কাজেই তারা এখানে পশ্চিমা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে, ভারতীয় মডেলের কোনো গণতন্ত্র তারা করতে চাচ্ছে না। এবং এটা বিএনপি সহ সাধারণ মানুষ আমেরিকাকে এভাবে বিশ্বাস করেছে, কেউ সন্দেহ করেনি। অন্যদিকে ভারত এখানে নড়াচড়া করেনি, তারা বিএনপির সাথে প্রকাশ্যে যোগাযোগ করেনি, তারা গোপনে তলে তলে আওয়ামী লীগকে যত রকম টেকনিক্যাল সাপোর্ট রয়েছে, লজিস্টিক সাপোর্ট রয়েছে, সবই তারা দিয়েছে এবং কথা খুব কম বলেছে, বলেইনি। ভারতের যে রাষ্ট্রদূত 2023 সনে কে ছিলেন, কোথায় গিয়েছেন, কি করেছেন, আমরা কেউ জানি না। আমরা কেবলই মাত্র ব্রিটিশ রাষ্ট্রদূতকে, তারপর ইউরোপিয়ান ইউনিয়নের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি, মার্কিন রাষ্ট্রদূত তিনি, এদের একটা গ্রুপ, 11-11 জনের একটা গ্রুপ
পুরো বাংলাদেশ তছনছ করেছে এবং আমরা তাদেরকে 11 জন দেবদূত হিসেবে সম্মান জানিয়েছি। আর ভারত এখানে তলে তলে যে কাজগুলো করেছে সেই কাজগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না এবং আমরা ধরে নিয়েছিলাম যে এই পশ্চিমাদের তৎপরতার কারণে ভারত গর্তে চলে গেছে এবং এই কারণে ভারতের রাষ্ট্রদূত কোনো প্রকাশ্যে আসছেন না। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে আমেরিকার একটা দ্বন্দ্ব যাচ্ছে, সংঘাত যাচ্ছে বাংলাদেশকে নিয়ে। আমরা এটা বলেছি এবং আমরা এটা বলেছি আমেরিকার আচরণ এবং কথাবার্তা দেখে। তারা যেভাবে সিনা উঁচিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশে যেভাবে চলেছেন, তাতে মনে হচ্ছে যে তারা স্বাধীনভাবে এবার একটা কিছু করেই ছাড়বেন। কিন্তু এই আমেরিকানরা তারা যে ভারতের কেনা গোলাম এবং তারা যে ভারতের রাষ্ট্রদূতের তল্পি বাহক হিসেবে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করেছে, এটি বিশ্বাস করতে হবে যদি এরকম কোনো তথ্য এবং প্রমাণ অনাগত দিনে পাওয়া যায় যে মার্কিন রাষ্ট্রদূত এবং ভারতীয় রাষ্ট্রদূত একসঙ্গে একই ভাষায় কথা বলে বিএনপিকে এই নির্বাচনে যাওয়ার জন্য টোপ দিয়েছে। এটি যদি সত্য হয়। 2 নম্বর হলো যে আমাদের জন্য এটি খুবই কলঙ্কের এবং খুবই লজ্জাকর এবং অবমাননাকর। স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটি রীতিমতো হুমকি। সেটি হলো আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে মোড়লিপনা করার জন্য জেলখানাতে গিয়ে কূটনীতিবিদরা রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছেন। সেটা ড্রয়িং রুমে বলেন বা জেলখানার ভিতরে ঢুকে গিয়ে বলে থাকেন। এটা নজিরবিহীন একটা ঘটনা। অনেক সময় এরকম ঘটনা ঘটে না যে এক স্ত্রী খুব কাঁদছেন, তার স্বামী মারা গিয়েছেন। তো স্বামীর সঙ্গে তার খুব খারাপ সম্পর্ক ছিল এবং প্রতিদিনই স্বামীর মৃত্যু হোক এমন সে খেই খেস্তে করতো এবং গালাগাল করত। তো হঠাৎ করে একদিন স্বামী মারা গেলেন এবং স্ত্রী অঝরে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। তো লোকজন খুব আশ্চর্য হলো এবং তারা এসে বলল যে তুমি কেন কাঁদছো, তোমার তো খুশি হওয়া উচিত, দীর্ঘদিন যাবত তুমি তো তোমার স্বামীর মৃত্যু কামনা করছিলে। তো তিনি বললেন যে আমি আসলে আমার স্বামীর মৃত্যুর জন্য কাঁদছি না, কাছে আমার মৃত্যুর ভয়ের জন্য। বলে তুমি তো বেঁচে আছো, তোমার আবার ভয় কিসের? বলে যে আমরা তো এক ঘরে ছিলাম, এক বাড়িতে ছিলাম, আজরাইল তো এসে ঘরটা চিনে গেছে, তো ঘরটা চিনে গেছে তার সঙ্গে সঙ্গে আমাকেও চিনে গিয়েছে, তো আমাকে তো ছাড়বে না, এই জন্য আমি কাঁদছি। এখন বোঝার চেষ্টা করুন যে আওয়ামী লীগের আমলে হোক যে আমলই হোক না কেন, আমরা নিজেদেরকে কোন পর্যায়ে নিয়ে আসছি সে কথা বলতে আমার খুব লজ্জা লাগছে। যারা এই খবরগুলো আসছে, সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হচ্ছে না, কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। একই সঙ্গে কিন্তু বিএনপিকে নিয়ে যারা ট্রল করেন বা তুচ্ছ এবং তাচ্ছিল্য করেন তাদের জন্য দুঃসংবাদ যে একটি দলের সকল শীর্ষ নেতারা জেলখানায় গেলেন। সারা দেশে প্রায় 30,000 লোককে ধরপাকড় করা হলো এবং আপনি মিলিয়ে দেখেন ইসরায়েলি আক্রমণে এ যাবৎকালে প্রায় 30,000 লোক মারা গিয়েছেন। আর বাংলাদেশেও 28 অক্টোবরের পরে পুলিশের যে ক্র্যাকডাউন, এরপরে 30,000 নেতাকর্মী একেবারে 7ই জানুয়ারি পর্যন্ত গ্রেপ্তার হয়েছে সারা বাংলাদেশে। তো এত বড় ম্যাসাকার, এত বড় তাপ চাপের পরেও বিএনপি বিভ্রান্ত হয়নি। 2014 সনে কিন্তু এই আমেরিকাই বিএনপিকে আন্দোলন থেকে সরিয়ে দিয়েছে, বলেছে যে আবার একটা নির্বাচন হচ্ছে, তোমাদের এই আন্দোলন তোমরা স্টপ করো। ভারতের বুদ্ধিতে তারা এই ফাজলামোটা করেছে। আবার 2018 সনে যে বিএনপি নির্বাচনে গেল ডক্টর কামালের নেতৃত্বে, পুরোটাই আমেরিকা এবং ভারতের একটা কূটচাল ছিল। এবং তৃতীয় দফাতে এসে আবার নতুন একটা চরিত্র নিয়ে, নতুন একটা বৈশিষ্ট্য নিয়ে, মুনাফিকের একটা নতুন রূপ নিয়ে তারা এইবার এই যে কাজটি করলো, যে ফাঁদটি পাতলো, এই প্রথম অত্যন্ত সফলভাবে এই ফাঁদে বিএনপি পা দেয়নি। বিএনপি ভারতকে রিগ্রেট করেছে
এবং আমেরিকাকে রিগ্রেট করেছে। এর ফলে বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে কেন্দ্র করে একটি নতুন বলয়, এটা আন্তর্জাতিক একটা শক্তিশালী নতুন বলয় তৈরি হবে। এখন বিএনপির যারা লোকজন রয়েছে তারা আর পিটার ডি হাঁসকে পাতি হাঁস তো দূরের কথা, পাতি মুরগি হিসেবেও কিন্তু এখন তারা ট্রিট করে না, পাত্তাই দিচ্ছে না তারা। আমেরিকা বাংলাদেশের জন্য কিছু করবে, কিসের ভিসা নিষেধাজ্ঞা, ফজলামোর একটা সীমা আছে। তারা আমেরিকাকে একটা পশম মনে করছে না এখন। অথচ এই আমেরিকার একটা কথা, আমেরিকার একটা টেলিফোন, আমেরিকান রাষ্ট্রদূতের একটা দাওয়াত গ্রহণ করার জন্য বিএনপি রীতিমতো পাগল ছিল। তো বিএনপি যে মোহমুক্ত হয়েছে, বিএনপি একটি চক্রান্তকে মোকাবেলা করেছে এবং বিএনপি এখনো পর্যন্ত স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে। সারা বাংলাদেশের যত দালাল রয়েছে, ফড়িয়া রয়েছে, মিডিয়া রয়েছে, ঠিডিয়া রয়েছে, সবাই মিলে উপজেলা নির্বাচনে বিএনপির যাওয়া উচিত, না গেলে দল থাকবে না। কিন্তু দেখুন বিএনপি একেবারে বাপের বেটার মতো দাঁড়িয়ে আছে। যারাই গিয়েছে পাইকারি হারে সবাইকে বহিষ্কার করেছে। এবং দেখুন আপনি এই নির্বাচন যারা গিয়েছে বিএনপির সমস্ত লোকজন কয়জন পাশ করে, কয়জনের জামানত বাজেয়াপ্ত হয়, কয়জন মার খায় এবং কয়জন জেলে যায়। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই যে বিএনপি ডে বাই ডে রাজনীতির সংগ্রামে যে পরিপক্কতা দেখাচ্ছে, যে সফলতা দেখাচ্ছে, এটি অনাগত দিনে বিএনপির জন্য একটি নতুন ইতিহাস রচনা করবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।